এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। সম্প্রচারিত কোনো খবরই উস্কানিমূলক বা প্রভাবিত নয়। নমস্কার, বিনোদন বাংলার পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি সুমি। আর আজ বর্তমান যে টালমাটাল পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে এ শহর, এ রাজ্য, এ দেশ, সাথে সাথে এখানকার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়েছে, সেই বিষয় নিয়েই সরাসরি বিশিষ্ট আইনজীবী নাজিয়া ইলাহি খানের সঙ্গে আপনাদের সামনে। আসুন তার সঙ্গে কিছু কথা বলা যাক। দিদি, বিনোদন বাংলার পর্দায় আবারও স্বাগত। জয় জগন্নাথ। বলুন। বর্তমানে যে পরিস্থিতি আমাদের রাজ্যের, আমাদের দেশের, বিশেষ করে আমাদের শহরের, তা তো খুবই খারাপ। কাল আমরা নবান্ন অভিযানে বিনোদন বাংলা থেকে সরাসরি লাইভও করেছি, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের যে উদ্যোগ আমরা দেখেছি, সেই পরিস্থিতিতে এতটা উদ্যোগ নেওয়া কতটা সঠিক বলে তোমার মনে হচ্ছে? কারণ আমরা কিন্তু যে ইনসিডেন্ট গুলো হয় তখন কিন্তু পুলিশকে এতটা তৎপর দেখি না। না, আপনাদেরকে এমন কেন লাগছে কি এটা নতুন? 2012-তে যখন নাসির খান রেপ করেছিল নিজের ছোট ভাইয়ের সঙ্গে, তখনও তো আমাদের প্রিয় দিদিমণি বলেছিল সাজানো ঘটনা। যখন কামদুনি রেপ হয়েছিল তখন তো পুড়িয়ে দেওয়া হলো, ওর ফরেন্সিক টেস্টও ভালো করে হলো না। তারপরে আপনার যাদবপুর ইউনিভার্সিটিতে যখন রেপার হত্যা হলো তখনও তো পুড়িয়ে দেওয়া হলো। তারপরে কালিয়াগঞ্জ হাঁসখালি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয় কি করে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলেন যার সঙ্গে ধর্ষণ হয়েছিল। তারপরে ওর বডিটাও পুড়িয়ে দেওয়া হলো। আর এটা আমি যদি এক একটা কেস খুলবো তাহলে রাত হয়ে যাবে। এই রাজ্য সরকারের নেতৃত্বে এই রাজ্যতে কখনো কোনো ধর্ষিতা, কখনো কোনো ডিজিজড, কখনো কোনো ভিকটিম ইনসাফ পায়নি, কখনো পায়নি। আর আমরা মাঝে মাঝে দেখেছি, মাঝে মাঝে কেন বলবো, প্রায় দেখেছি কি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়, সব সময় ভিকটিমকে মালাইং করেন, সব সময় ভিকটিমের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেন। তার মানে ওনার চোখে যার সঙ্গে ধর্ষণ হয় তার মহিলারা, মেয়েরা খুব বাজে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এই ডক্টর বেটিয়া ব্রুটাল রেপ আর মার্ডার ঘটনা নিয়ে কি বললেন? এখন আমাদের পশ্চিমবঙ্গতে এত লাভ অ্যাফেয়ার হয়, তার জন্য এটা হয়ে গেছে। আমাদের একজন গুহ বলে একজন রাজ্য মন্ত্রী কি বললেন? এত ওয়েস্টার্ন আউটফিটস পরে তো তার জন্যই এত রেপ হয়ে যায়। একজন মুসলমান মন্ত্রী আছে কি সমাজবাদী পার্টি থেকে এখানে এসেছে টিএমসি তে, রাজ্যসভা এমপি ছিল আগে। উনি কি বললেন? যে মহিলারা এত রাতে বাইরে কেন বেরোয়, ভিতরে কেন থাকে না। এই গুহ মন্ত্রী আবার কি বললো, আমার মুখ্যমন্ত্রীকে যদি মমতা দিদি উপরে আঙ্গুল তুলবে তাহলে ওই আঙ্গুলটা ভেঙে দেবো। এবার আপনি বলুন কি এক জায়গা মমতা দিদি বলছে কে মেয়ে ছেলেরা বন্ধুতা করবে না, তাহলে কি করবে? আর এক জায়গা বলছেন এত লাভ অ্যাফেয়ার করছে তার জন্য রেপ হচ্ছে। ওনার দলের নেতা মন্ত্রী বলছে কি এরা যা প্রোটেস্ট করছে, এরা প্রোটেস্ট করছে না, এরা তো লাভ অ্যাফেয়ার করে গার্লফ্রেন্ডকে আর বয়ফ্রেন্ডকে ঘুরানোর জন্য নিয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। এখানে ন্যায় কোথায়? আজকে আপনাকে কেউ রাস্তায় যদি মোলেস্ট করে দেবে, কারো ক্ষমতা নেই, আর আপনার বাড়ির লোকজনের ক্ষমতা নেই কি আপনি ন্যায় পেতে পারবেন। কেন বলছি, এই এত বড় কথা কেন বলছি? এই রাজ্যের পুলিশ রেপ করে। আজকে মহিলা সুরক্ষিত হবার জন্য কোথায় পালিয়ে যায়? পুলিশ স্টেশন যায়। আর যখন পুলিশ স্টেশন ভিতরে সিভিক পুলিশরা, একজন কমিশনার নামে বাইক নিয়ে ঘুরে, বাইকের উপরে কলকাতা পুলিশ স্টিকার থাকে, ওর শরীরে যা জামা আছে তার জামার উপরে কলকাতা পুলিশ ব্যাজ আছে, আর তিনি কি করছেন? তিনি রেপ করছেন। আর শুধু রেপ করছেন না, তিনি পর্নোগ্রাফি দেখার ওনার অভ্যাস ছিল। চারটে বিয়ে করেছিল, তার ওর পারিবারিক কথা, 4টে করতে পারে, 8টে করতে পারে। আমরা কেন বলবো কেউ 4টে রেপ করেছে? কিন্তু 4টে বিয়ের মাঝখানে একটা আরো জিনিস আছে যে 4টে বউ থানা আর পুলিশ স্টেশন গিয়ে ওর বিরুদ্ধে এফআইআর করার চেষ্টা করেছিল কি আমাকে মারধর করতো। ওর শাশুড়ি ক্যামেরার সামনে বলেছে কি আমার মেয়েকে মারধর করে, পেটে বাচ্চা ছিল, সেটা বাচ্চাও মৃত্যু হয়ে গেল। তারপরে ও নেশা করতো, চরস গাঞ্জা খেত। যাদিন এই ক্রাইমকে আঞ্জাম দিল, ওর আগে ও নিজের পলিগ্রাফি টেস্টে বলেছে কি 2জন প্রস্টিটিউট সঙ্গেও ছিল। তারপর এই কলকাতা পুলিশ বাইকে
ও একজন মহিলাকে মোলেস্ট করলো রাস্তায়। এ ভাবছেন আপনি কি কলকাতা পুলিশ বাইকে নিয়ে যা পুলিশরা চলে তারা মোলেস্টও করতে পারে? তার মানে এটা হলো কি আমাদেরকে যা দিদি আমাদের মহিলাদেরকে যা কন্যাশ্রী দিচ্ছেন, তার কন্যাশ্রী 1000 টাকা নিয়ে আমাদেরকে নিজের জামাটা খুলতেই হবে। কখনো শেখ শাহজাহান মতন ওনার নেতার সামনে খুলতে হবে, আর কখনো ওনার পুলিশ সামনে খুলতে হবে। আর যদি ন্যায় নেবার জন্য আমরা আওয়াজ তুলবো, না ছাত্র ছাত্রীরা আওয়াজ তুলবে, না ডাক্তাররা আওয়াজ তুলবে, তাহলে ওর পাশে নোটিশ চলে যাবে। আচ্ছা, আমাদের রাজ্যে যদি আমরা দেখি দিনের পর দিন এই ধরনের ঘটনা কিন্তু বাড়ছে, কমছে না। সেক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি কতটা আছে? না না, গাফিলতি তো এত আছে কি আজকে প্রথম আমি তো সব সময় কথাটা তুলেছি, মানে 2016 থেকে 2024 এসে গেছে, আমি তো এই কথাটা প্রায় প্রত্যেকবার তুলেছি, কাউ কান দিল না। আমি বারবার এই কথাটা বললাম, 123 ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমতি ছিল, কেন এই রাজ্য সরকার শুধু 11টা ফাস্ট ট্র্যাক কোর্ট চালাতো? কেন? এটা তো বড় প্রশ্ন। 48,660 পস্কো আর রেপের যা কেস আছে সেটা এখনো আন্ডার ট্রায়াল আছে। কেন? ফাস্ট ট্র্যাক কোর্টটা আপনি খুলুন। 123 যদি একটা রাজ্যতে ফাস্ট ট্র্যাক কোর্ট থাকবে, তাহলে যা মহিলারা আছে, যা মেয়েরা আছে, তারা তো ইনসাফ পেয়ে যাবে। আমার চোখের সামনে আমি প্রায় 20 না 21 আমি দেখেছি কি পক্সো এত ব্রুটাল রেপ করার পর, ছোট ছোট বাচ্চাকে রেপ করার পর মুসলমানরা অ্যাড ইন্ট্রিম বেল পেয়ে গেছে। কি করে পেলো? মানে কোনটা একটা সোর্স আছে, কোনটা একটা মেশিনারি সিস্টেম আছে যারা বলাৎকারীকে সুরক্ষিত করে? এবার আপনি দেখুন যে যারা বলাৎকারী মাইন্ডেড থাকে তারা তো একটা চোখ তরফ মানে দিয়ে দেখবে নাসির খান, ও মাই গড, হি সার্ভড হিজ লাইফ সো ফ্লোরিশ। কেন? নাসির খান, সুজার জর্ডন, পার্ক স্ট্রিট বলাৎকার পুরো ভারত না পুরো দুনিয়া জানে। তারপরে 9 বছর পর ওর রেমিশন গ্রাউন্ড পেলো, পাওয়ার পর ওর 5 স্টার হোটেল ওয়েস্টিনে বিয়ে করলো। আর এই মুসলমানরা নিজের জওয়ান মেয়েকে নিয়ে গেলে ওখানে নাসির খান বলাৎকারী বিরিয়ানি খেয়েছে। তারপরে আপনি দেখুন না কি সংবাদ যাচ্ছে। যারা বলাৎকারী মানসিকতা আছে তারা তো ভাববে কি আমরাও 9 বছর থাকবো, তারপর এসে কোটি কোটি টাকা আমাদেরকে তো এই রাজ্য সরকার নেতা মন্ত্রী মুসলমান দিয়েই দেবে, তারপর আমরা ওয়েস্টার্ন হোটেলে বিয়ে করে নেব আর বউ নিয়ে ঘুরবো, একদম এলিট সোসাইটি হয়ে যাব। এই বলাৎকারীরা বড় বড় ক্লাবের মেম্বার। ও বলাৎকারী বউ মুসলমান মেয়ে যা বলাৎকারীর সঙ্গে বিয়ে করেছে, মানে এত ঘৃণা আমাকে লাগে যে বলাৎকারীর সঙ্গে একজন মুসলমান মেয়ে নিকাহ আবার করেছে, আর ও পার্লারে গিয়ে 20,000 টাকা নিজের হেয়ার সেট করায়, নিজের মুখ পলিশ করায়। এবার আপনি ভাবুন যে এই রাজ্য সরকার কি করছে। সব সময় আপনি দেখবেন রাজ্য সরকার বিলকিস বানোকে নিয়ে কথা বলে। বিলকিস বানো আরোপী, তখনও জেলের ভিতরে ছিল, আজকেও জেলের ভিতরে আছে, কিন্তু এই রাজ্যতে প্রায় সবাই বলাৎকারী নিজের লাইফটা খুব ফ্লোরিশ আর খুব ল্যাভিশ করে রেখে আছে। তার জন্য কখনো দিদিমণি কথা বলেন না, কথা একদমই বলেন না। নিজের রাজ্য সরকার উনি সামলাতে পারছেন না, আর উনি বড় বড় কথা বলছেন, উত্তরপ্রদেশের কথা বলছেন, গুজরাটের কথা বলছেন। দিদি, আজ যে তৃণমূল কংগ্রেসের সভা ছিল, ছাত্র সমাবেশ, সেখান থেকে মুখ্যমন্ত্রী বললেন আগামী সপ্তাহে বিল আনবেন বিধানসভায় এবং সেটা আইনে প্রণয়ন করবেন যে 10 দিনের মধ্যে ফাঁসি ধর্ষণকারীদের। আজকে মুখ্যমন্ত্রী কেন বললো? এর আগে তো একাধিক ঘটনা ঘটে গেছে। না, আজকে তো ছাত্র দিবস পালন হলো খুব ভালো করে, ব্যান্ড বাজা বারাত নিয়ে। মানে দেখতে আমরা ভাবতেই পারলাম না কি এই রাজ্যতে এত ব্রুটাল একটা ডাক্তার বিটিয়ার সঙ্গে রেপ হলো। আজকে যা ছাত্র আন্দোলন, যা একটা ফেস্টিভ্যাল মতন বেরোলো, আমাদের চোখে জল চলে আসলো কি এই মানে কি হচ্ছে। আর যা উনি বললেন কি 10 দিনের ভিতরে ফাঁসি দেওয়া হয়, একদম আমি তো সমর্থন করবো দিদিমণি।
কিন্তু আমি একটা আরো কথা বলবো কি কেন নাসির খানকে ফাঁসি দেবেন না? কেন কামদুনি কেসের যা 5 জন অ্যাকিউটেল পেয়েছে তাকে কেন ফাঁসি দেবেন না? কালিয়াগঞ্জ হাঁসখালি যা ছোট ছোট মেয়ের যা ধর্ষণ হলো আর মার্ডার হলো তাকে কেন ফাঁসি দেবেন না? যদি ফাঁসি দেবার যদি চেষ্টা করছেন দিদিমণি আর আওয়াজটা তুলছেন, সঞ্জয় রয়ের তো এখন অনেক ইনভেস্টিগেশন বাকি আছে, কি লুকানোর চেষ্টা করছেন? সন্দীপ ঘোষের তো এখন অনেক ইনভেস্টিগেশন বাকি আছে, কি লুকানো চেষ্টা করছেন? সব থেকে আগে প্রথম নাসির খানকে ফাঁসি দিয়ে দিন। আমার মনে হচ্ছে যে যত লোকজন মানে বলাৎকারের মানসিকতা আছে তারা বাড়ির ভিতরে বসে যাবে, তারা বলাৎকার করবে না। আর মাঠে একদম দাঁড়িয়ে মহিলাদেরকে ডেকে নাসির খানকে ফাঁসি দিয়ে দিন। তারপরে সঞ্জয় রয় তো এমনি ফাঁসি সাজা পাবে, ওকে তো কেউ বাঁচাতে পারবে না। যাভাবে সর্বোচ্চ ন্যায়পালিকা দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ভারত যাভাবে রেগে আছে, যাভাবে পুলিশের উপরে রেগে আছে, যাভাবে এই প্রশাসন উপরে রেগে আছে, যাভাবে এই তৃণমূল সরকার উপরে রেগে আছে, যাভাবে পুরো ল এন্ড অর্ডার উপরে রেগে আছে সুপ্রিম কোর্ট, সঞ্জয় রয়কে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যারা এই বলাৎকারীদেরকে হাওয়া দিচ্ছে, যারা এই বলাৎকারী মানসিকতাকে প্রভোকেশন দিচ্ছে, তাকে তো ফাঁসি দেবার উচিত। দিদি আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কালকে যে নবান্ন অভিযান ছিল সেখানে দেখা গেল অনেক সাধারণ মানুষ, অনেক বয়স্ক ব্যক্তিরা গেছিল, সেটা নিয়ে বাম কিংবা তৃণমূল তারা ট্রোল করেছে। আজকে ছাত্র সমাবেশের মঞ্চে একাধিক বিধায়ককে দেখা গেছে, মন্ত্রীকে দেখা গেছে যারা ছাত্র নয়। দেখুন, আমি বলবো কালকে একজন সাধু বাবা যাভাবে উনি বললেন চুড়ি পরে নাও, সেটাই সব থেকে বড় উত্তর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য, সব থেকে বড় উত্তর ছিল। আমি তো জিজ্ঞেস করতে চাই যে এই যা পুলিশের কাফেলা ছিল কালকে, এই যা পুলিশের দলবল ছিল, এই পুলিশের দলবল চুরি পরে নিয়েছে যখন 14ই আগস্ট সার্জিক্যাল হসপিটাল ভিতরে হকি লাঠি আর অস্ত্র নিয়ে তারা এভিডেন্সকে ভ্যানিশ করতে গেল ভিতরে, এই দলবল কোথায় ছিল? সেটাও তো প্রশ্ন। দেখুন, সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে এই ম্যাটারটা দেখছে। সঞ্জয় রয়কে কখনো কেউ ফাঁসিতে থেকে বাঁচাতে পারবে না, কিন্তু যারা যারা ফাঁসির মানে ফাঁসির উপরে যাবার দরকার, তাদের জন্য আমাদেরকে আওয়াজটা তুলতে হবে। আপনিও একজন মেয়ে, আপনাকেও তুলতে হবে, একদম। শুধু আমি নেই। যারা যারা মেয়ে আছে, যা পুরুষ মেয়েকে দুর্গা মা মানে, কালী মা মানে, লক্ষ্মী মা মানে, তাকেও আওয়াজটা তুলতে হবে।